Hello everyone, welcome to the official YouTube channel of Duti Institute. আমাদের ওয়েব অপটিক্সের পার্ট চলছিল। ওয়েব অপটিক্সে আমরা ব্যতিচার পড়ে নিয়েছি অলরেডি। ব্যতিচারের মধ্যে ছিল ইয়ং এর দ্বিরেখা ছিদ্র পরীক্ষা, ব্যতিচার ঝালরের প্রস্থ, ব্যতিচার ঝালরে যদি আমি ট্রান্সপারেন্ট কোনো শীট ইন্ট্রোডিউস করি তাহলে কি দেখেছিলাম যে ঝালর প্রস্থের স্মরণ হয়েছিল, মানে ম্যাক্সিমাটা উপরে উঠে গিয়েছিল, তাই না? আজকে আমরা শুরু করতে যাচ্ছি কি, আজকে শুরু করতে যাচ্ছি অপবর্তন এবং সমবর্তন। এই অপবর্তন মানে ইংরেজিতে একে বলা হয় ডিফ্র্যাকশন। এটাও ওয়েব অপটিক্সের একটা পার্ট, কিন্তু এখানে অপবর্তনে আমাদের সেরকম কোনো ম্যাথামেটিক্যাল ডেরিভেশন কিন্তু নেই। নেই বলতে আমাদের করতে হবে না, বিকজ সেই ম্যাথামেটিক্যাল ডেরিভেশনগুলো খুবই কমপ্লেক্স। ওয়েব মেকানিক্সের প্রচুর অ্যাপ্লিকেশন এর মধ্যে আছে। তাহলে স্যার কি করব? তাহলে আমরা রেজাল্টগুলো মনে রাখবো। আমরা কি করব? আমরা রেজাল্টগুলো মনে রাখবো। রেজাল্টগুলো আমাদের ইম্পর্টেন্ট, সেখান থেকে আমাদের নিউমেরিক্যাল আসবে। এবং সমবর্তন কি? সমবর্তনের ছোট্ট একটা টপিক আছে, সেটা আমি আজকের এই ভিডিওতেই অপবর্তন এবং সমবর্তন দুটোই কমপ্লিট হবে। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখি অপবর্তন। ওকে, অপবর্তন বা যেটাকে আমরা বলি ডিফ্র্যাকশন। অপবর্তন বা যেটাকে আমরা বলি কি ডিফ্র্যাকশন, ভালো করে বোঝো। ধরো এটি একটি ক্ষুদ্র একটা ছিদ্র আছে, ঠিক আছে, খুব ছোট একটা ছিদ্র। তো নর্মালি আমার কি এক্সপেকটেশন, যদি আমি এর মধ্য দিয়ে লাইট ফেলি, মানে এর মধ্য দিয়ে যদি লাইট পাস করাই, তাহলে লাইটটা কি হবে? এরকম হবে, মানে এইটুক জায়গা আলোকিত হবে। এটা কি? এটা হচ্ছে এক্সপেকটেশন। কিন্তু এই এক্সপেকটেশন হচ্ছে না, এই এক্সপেক্টেড রেজাল্ট আমি পাচ্ছি না। আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি এই আমার ছিদ্র আছে, লাইট কি করছে? লাইট ছড়িয়ে পড়ছে, এবং ছড়িয়ে পড়ছে এবং তার সাথে সাথে এখানে কি করছে? প্যাটার্ন তৈরি করছে। এবং এই প্যাটার্নে দেখতে পাচ্ছ যে মাঝখানের জায়গাটার প্রাবল্য সব থেকে বেশি। ক্রমাগত তুমি দুপাশে যেতে যদি চাও, তাহলে প্রাবল্য দুপাশে ক্রমাগত কমছে। এই যে ঘটনা, এই ঘটনাটাকেই বলছি আমরা আলোর অপবর্তন বা ডিফ্রেকশন। তার মানে কি? কোনো ক্ষুদ্র ছিদ্রে বাধা পেয়ে আলো কি করে? সেই ছিদ্রের ছায়ার অঞ্চলে বেঁকে যায়, ঠিক আছে? সেই ঘটনাকেই আমরা কি বলবো? ডিফ্র্যাকশন বা অপবর্তন। এই অপবর্তনের দুটো প্রকারভেদ আছে। অপবর্তনের দুটো প্রকারভেদ আছে। ওকে, একটা হচ্ছে কি? একটা হচ্ছে ফ্রেনেল অপবর্তন, আর একটা কি? আর একটা হচ্ছে ফ্রনহফার অপবর্তন। একটা হচ্ছে ফ্রেনেল অপবর্তন, আরেকটা হচ্ছে ফ্রনহফার অপবর্তন। ফ্রেনেল অপবর্তন কি? ফ্রেনেল অপবর্তনে এই ছিদ্র এবং পর্দা কি থাকবে? ছিদ্র পর্দা ভুল, আলোকউৎস এবং পর্দা কি থাকবে? কাছাকাছি থাকবে। আলোকউৎস এবং পর্দা কি থাকবে? কাছাকাছি থাকবে। আর ফ্রনহফার অপবর্তনে কি? এই আলোকউৎস এবং পর্দা অনেক দূরে থাকবে। ফ্রনহফার অপবর্তনে কি হবে? আলোকউৎস এবং পর্দা অনেকটা দূরে থাকবে, দূরে থাকবে। ওকে,
তাহলে ফ্রেনেল অপবর্তনে কি থাকছে, কাছাকাছি থাকছে, এবং ফ্রনহফার অপবর্তনে কি থাকবে, দূরে থাকবে। ওকে, এবার দেখো আমরা বেসিক্যালি ফ্রনহফার অপবর্তন করব, এটা আমাদের সিলেবাসের আন্ডারে। ফ্রেনেল অপবর্তন আমরা করব না, ঠিক আছে। দেখো ফ্রনহফার অপবর্তন, তাহলে আলোক উৎস এবং পর্দা অনেক দূরে থাকায় আলোক রশ্মিগুলো যে আসবে, সেই আলোক রশ্মিগুলো কিরকম হবে, সেই আলোক রশ্মিগুলো হবে সমান্তরাল। তাহলে এই যে আমি আনছি, দেখো এই যে আলোক ছিদ্র, এই যে পর্দা। এবার আলোক উৎস যদি সমান্তরাল, আলোক রশ্মিগুলো যদি সমান্তরাল হয়, তাহলে এখানে আমাকে কি করতে হবে, একটা লেন্স অ্যাড করতে হবে। কি লেন্স অ্যাড করতে হবে, উত্তল লেন্স অ্যাড করতে হবে। এই উত্তল লেন্স অ্যাড করায় কি হবে, এই পর্দাটা যদি আমি উত্তল লেন্সের ফোকাসে রাখতে পারি, তাহলে আলোক রেখাগুলি এই পর্দার উপর এসে মিট করবে, তাই না। তো ধরো এখান থেকে একটা আলো গেল, ওকে, এখান থেকে আরেকটা আলোক গেল, এই যে মিট করলো। দুটো আলোক রশ্মি কোথায় মিট করলো, এই পয়েন্টে মিট করলো। ওকে, বোঝা গেল। তো সিমিলারলি আরো আলোক রশ্মিগুলো আছে, তারাও মিট করবে, হ্যাঁ কি না। শুধু এখানে দুটো আলোক রশ্মি দিয়ে আমি দেখালাম তাই বলে যে একটি পয়েন্টে মিট করবে সেটা তো নয়, অসংখ্য আলোক রশ্মি আছে, তারা অসংখ্য বিন্দুতে মিট করবে এবং কি করবে, ঝালর তৈরি করবে। এবং এই ঝালরের মেইন পার্থক্য কার সাথে, ব্যতিচারের সঙ্গে। ব্যতিচারের প্রত্যেকটা উজ্জ্বল পটির যে ইন্টেন্সিটি বা প্রাবল্য সমান ছিল, কিন্তু এখানে মাঝখানের পটির প্রাবল্য সর্বাধিক হবে, তারপরে আস্তে আস্তে পটির প্রাবল্য কিন্তু কমতে থাকবে। তা আমরা এই পটির বিভিন্ন টার্মগুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেখো তোমাদের কিন্তু মনে রাখতে হবে এটা, ঠিক আছে। ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস করে কিন্তু আমি থিওরি রেজাল্টটা ডিরাইভ করছি না, সেটার প্রয়োজন কিন্তু নেই আমাদের। শুধু শুধু কমপ্লেক্সিটি বাড়িয়ে কোনো লাভ নেই। তো ধরো এই হচ্ছে আমার আলোক ছিদ্র, এই হচ্ছে আমার পর্দা। এখন আর লেন্স দেখানোর কোনো দরকার নেই। আচ্ছা, আলোক ছিদ্রের নাম দাও, এই পয়েন্টের নাম দাও এ, এই পয়েন্টের নাম দাও বি। ওকে, এবং এ বি এর মধ্যে ব্যবধান কত, ব্যবধান হচ্ছে স্মল এ। এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব কত, ক্যাপিটাল ডি। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ বি এর মিড পয়েন্ট, যোগ করলাম। আচ্ছা, এখান থেকে একটা রশ্মি গেল, আর এখান থেকে একটা রশ্মি গেল, মিট করলো। এই পয়েন্টের নাম দাও কি, পি, এই পয়েন্টের নাম দাও ও। ওকে, তাহলে এই রশ্মি দুটির মধ্যে দশা পার্থক্য কত হবে, এই রশ্মি দুটির মধ্যে দশা পার্থক্য কত হবে। ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, থিটা, এই অ্যাঙ্গেলটা কত, থিটা, বোঝা গেল। তাহলে আমি এখান থেকে একটা এই এ পয়েন্ট থেকে বি এর ওপর, এই পয়েন্ট থেকে বিপি এর ওপর একটা লম্ব টানি, এই যে একটা লম্ব টানলাম, ঠিক আছে। তাহলে আমার এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে, কোন অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা হবে। ওকে, এটার নাম দাও সি। তার মানে দেখতে পাচ্ছ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সেই সমকোণী ত্রিভুজের লম্ব কোনটা,
লম্ব হচ্ছে বিসি। ভালো করে দেখো, লম্ব হচ্ছে বিসি এবং ভূমি কোনটা? ভূমি হচ্ছে এসি। তাহলে অতিভুজ কি হবে? অতিভুজ হবে এবি। ওকে, তাহলে আমার এক্সট্রা কতখানি পথ এই বিপি গেল, এক্সট্রা পথ গেল বিসি, একই না? এটাই আমার কি পথ পার্থক্য। তা আমি বলতে পারি যে বিসি বাই এবি ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে আমার বিসি কি দাঁড়ায়? পথ পার্থক্য কি দাঁড়ায়? এ বি সাইন থিটা। এবি কত? এবি হচ্ছে আমার ছিদ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এ। তাহলে আমার পথ পার্থক্য কত হয়ে যাচ্ছে? এ সাইন থিটা। পথ পার্থক্য কি হয়ে যাচ্ছে? এ সাইন থিটা। ঠিক আছে, এবার আমার দরকার কি? আমার দরকার হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা আর মিনিমা, মানে কেন্দ্রীয় উজ্জ্বল পটি এবং বাকি অন্ধকার পটিগুলি আমার দরকার। তাহলে মিনিমার ক্ষেত্রে, অবম বিন্দুর ক্ষেত্রে, ভালো করে দেখো, অবম বিন্দুর শর্ত কি হবে? দেখো শর্তটা ওয়েভ মেকানিক্স অ্যাপ্লাই করে শর্তটাতে আমরা আসছি, আমি রেজাল্টটা লিখছি। ওকে, কারণ রেজাল্টই আমার দরকার। অবম বিন্দুর শর্ত হবে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। অবম বিন্দুর শর্ত কি হবে? এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা। এন কি? এন তম অবম বিন্দু। তার মানে এন কি হতে পারে? এন প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, ডট ডট ডট। ওপরে হলে প্লাস হবে, নিচে হলে কি হবে? মাইনাস হবে। তাহলে অবম বিন্দুর শর্ত কি? এ সাইন থিটা হবে এন ল্যামডা, যেখানে ল্যামডা কি? যে আলোক তরঙ্গ আমি ব্যবহার করেছি তার তরঙ্গ দৈর্ঘ্য। যে আলোক তরঙ্গ আমি ব্যবহার করেছি তার তরঙ্গ দৈর্ঘ্য। এবার যদি থিটা খুব স্মল হয়, ঠিক আছে, থিটা ক্ষুদ্র হলে, থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কি হয়ে যাবে? সাইন থিটার জায়গায় শুধু থিটা হবে। তার মানে এ থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, or theta is equal to n lambda by a. theta is equal to n lambda by a। এটা কি করলাম আমি? এটা অবম বিন্দুর শর্ত আমি লিখলাম। ওকে, অবম বিন্দুর শর্ত আমি লিখলাম। তাহলে গৌণ চরম বিন্দু, কারণ মাঝখানে যেটা আছে ওটা হচ্ছে মুখ্য চরম বিন্দু, সেটাতে আমি পরে আসছি। গৌণ চরম বিন্দুর কথা যদি বলি, গৌণ চরম বিন্দু, গৌণ চরম বিন্দুর শর্ত কি? গৌণ চরম বিন্দুর শর্ত হচ্ছে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। এ সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। স্টুডেন্টদের প্রবলেম এখানেই হয়, তারা ব্যতিচারের চরম বিন্দুর সাথে অপবর্তনের চরম বিন্দু গুলিয়ে ফেলে। সুতরাং এটা কিন্তু তোমাদের দায়িত্ব আলাদাভাবে মনে রাখা। ওকে, আলাদাভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কি পয়েন্ট আছে? নেক্সট পয়েন্ট আছে মুখ্য চরম বিন্দু থেকে n তম অবম বিন্দুর দূরত্ব।
মুখ্য চরম বিন্দু থেকে n তম অবম বিন্দুর দূরত্ব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি যে n তম অবম বিন্দুর জন্য সাইন থিটা কি ছিল, n ল্যামডা বাই এ। দেখো সাইন থিটা কি ছিল, n ল্যামডা বাই এ। ওকে, বোঝা গেল? আচ্ছা, তার মানে থিটা যদি ক্ষুদ্র হয়, তাহলে লিখবো আমরা থিটা ইজ ইকুয়াল টু কি, n ল্যামডা বাই এ। এটা আমার 1 নং সমীকরণ। ওকে, আবার যদি ছবিতে আসি আমরা, ছবিটা আমরা এখানেই আঁকি। এটা হচ্ছে আমার সেন্ট্রাল। ধরো x দূরত্বে n তম অবম বিন্দু তৈরি হয়েছে। x দূরত্বে কি হয়েছে, n তম অবম বিন্দু তৈরি হয়েছে। কোত্থেকে x দূরত্বে? মুখ্য চরম বিন্দু থেকে। তাহলে আমি লিখতে পারি না যে থিটা ইজ ইকুয়াল টু x বাই ডি? বলো বলতে পারি কিনা? আচ্ছা, এখানে xn বলি, n তম অবম বিন্দু, কারণ এতটুকু হচ্ছে x আর পর্দার ছিদ্র থেকে পর্দার দূরত্ব হচ্ছে d। তাহলে এটা আমার 2 নং সমীকরণ। ওকে, তাহলে এই 2 নং সমীকরণ হলো। এবার দুটোকে আমি ইকুয়েট করতে পারি কি, n ল্যামডা বাই a ইজ ইকুয়াল টু xn বাই d। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, xn ইজ ইকুয়াল টু n ল্যামডা d বাই a, হ্যাঁ কি না? xn ইজ ইকুয়াল টু n ল্যামডা ক্যাপিটাল d বাই a। তাহলে এটা কি বের হলো, মুখ্য চরম বিন্দু থেকে n তম অবম বিন্দুর দূরত্ব। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এটাও হলো আরেকটা রেজাল্ট। রেজাল্ট গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে মুখ্য চরম বিন্দুর বেধ। মুখ্য চরম বিন্দুর বেধ। দেখো মুখ্য চরম বিন্দুর যে বেধ হবে সেটা কৌণিক বেধ থিটা ইজ ইকুয়াল টু, কৌণিক বেধ বের করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে মুখ্য চরম বিন্দুর জন্য থিটা কি হবে, থিটা হবে ল্যামডা বাই এ। থিটা কি হবে, ল্যামডা বাই এ। তাহলে মুখ্য চরম বিন্দুটা তো এরকম, তার মানে হাফটা হচ্ছে কি, হাফ হচ্ছে থিটা বাই এ। তাহলে কৌণিক বেধ যদি বের করতে চাই তাহলে 2 থিটা লাগবে। 2 থিটা ইজ ইকুয়াল টু কি, 2 ল্যামডা বাই এ। এটা কি, কৌণিক বেধ। এটা কি বেরোলো, এটা বেরোলো কৌণিক বেধ। ওকে, যদি রৈখিক বেধ চাই, যদি আমি রৈখিক বেধ চাই তাহলে কি করব, কৌণিক বেধের সঙ্গে ক্যাপিটাল ডি গুণ করে দিলে কি পাবো আমরা, রৈখিক বেধ। মানে বিটা ইজ ইকুয়াল টু কি হবে, 2 ল্যামডা ডি বাই এ। এটা আমার হচ্ছে রৈখিক বেধ। ওকে, বোঝা গেল? তাহলে ডিফ্র্যাকশনে আমাদের এই কয়েকটা রেজাল্ট মনে রাখতে হবে। কি রেজাল্ট? ফার্স্ট অফ অল, যে পথ পার্থক্য কত হয়, a sin থিটা হয়। নেক্সট রেজাল্ট কি, নেক্সট রেজাল্ট কি, অবম বিন্দুর শর্ত কি, a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। অবম বিন্দুর শর্ত কি, a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। ওকে, তারপরে আসো কি, গৌণ চরম বিন্দুর শর্ত কি, a sin থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। a sin থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2, যেখানে n কি হবে, n ইজ ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। তারপরে আসো, মুখ্য চরম বিন্দু থেকে n তম অবম বিন্দুর দূরত্ব কত, n ল্যামডা ডি বাই এ। n ল্যামডা ডি বাই এ। ওকে, বোঝা গেল?
আর মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ কত 2 ল্যামডা বাই এ, রৈখিক বেদ কত 2 ল্যামডা ডি বাই এ। ব্যাস, ডিফ্র্যাকশন এতটুকুই, কোনো রকমের ডেরিভেশন এখানে নেই। ঠিক আছে, ডেরিভেশন আছে আমাদের ব্যতিচারে মানে ইন্টারফারেন্সে। এবার আসি আমরা সমবর্তন বা পোলারাইজেশন। সমবর্তন বা পোলারাইজেশন। ওকে, সমবর্তন বা পোলারাইজেশন কি আছে দেখো। আলো কি, আলো হচ্ছে আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গে কি হয়, ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড সমদশায় কম্পিত হতে থাকে এবং ওয়েভ সামনের দিকে এগিয়ে যায়। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র সমদশায় কম্পিত হতে থাকে এবং এই কম্পনের ফলে যে তরঙ্গ তৈরি হয় সেটা মাধ্যমের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এবার আমরা যে লাইটটাকে সেন্স করতে পারছি আমাদের চোখ দিয়ে, সেটা কার জন্য, সেটা হচ্ছে ই এর জন্য। তাই ই কে অনেক সময় বলা হয় অপটিক্যাল ভেক্টর। আমরা সেন্স করি কার জন্য, সেন্স করি ই এর জন্য, তাই ই কে বলা হয় অপটিক্যাল ভেক্টর। এবার নর্মালি যখন কোনো একটা উৎস থেকে লাইট আসছে, আলো আসছে, তখন আলোর তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র পুরো ত্রিমাত্রিক দেশেই ছড়িয়ে থাকে। মানে কি, মানে এইভাবেও কম্পিত হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এভাবেও ইলেকট্রিক ফিল্ড কম্পিত হচ্ছে, মানে এই যে এইভাবে ইলেকট্রিক ফিল্ড কম্পিত হচ্ছে, সিমিলারলি এই তলেও কম্পিত হচ্ছে, এখানেও কম্পিত হচ্ছে, নিচেও কম্পিত হচ্ছে, মানে চারিদিকেই সে কম্পিত হচ্ছে। আবার ম্যাগনেটিক ফিল্ডও সেরকম চারিদিকেই কম্পিত হচ্ছে। এরকম ভাবার দরকার নেই যে ইলেকট্রিক ফিল্ড খালি এইভাবে একটাই ইলেকট্রিক ফিল্ড কম্পিত হচ্ছে, না, খালি এই লাইন বরাবর না, এদিকেও কম্পিত হচ্ছে, এদিকেও কম্পিত হচ্ছে, সব দিকেই কম্পিত হচ্ছে। এই ধরনের লাইটকে, যেখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র গোটা তল জুড়েই কম্পিত হতে থাকে, সেই ধরনের লাইটকে আমরা কি বলবো, আনপোলারাইজড লাইট, অসমবর্তিত আলো। কি বলবো, আনপোলারাইজড। আচ্ছা, যদি এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি যেখানে ইলেকট্রিক ফিল্ড একটা তলেই কম্পিত হতে পারে, জানো ইলেকট্রিক ফিল্ড একটা তলেই কম্পিত হতে পারে, তাহলে তখন আমরা কি বলবো, যে আলোর সমবর্তন হয়েছে, আলোর পোলারাইজেশন হয়ে গেছে। ঠিক আছে, এবং যার দ্বারা এটা করতে পারবো আমরা, সেটাকে আমরা বলবো পোলারাইজার। সেটা কিভাবে করি আমরা, সেটা আমরা করি বেসিক্যালি নিকল প্রিজমের মাধ্যমে। ঠিক আছে, নিকল প্রিজমের আকার এরকম হয়, ঠিক আছে, বেঞ্জিন শেপের। এই যে নিকল প্রিজম, এর একটা ট্রান্সমিশন অ্যাক্সিস থাকে। ট্রান্সমিশন অ্যাক্সিস মানে এই অ্যাক্সিসের সমান্তরালে যে ইলেকট্রিক ফিল্ডটা কাঁপছে। কিভাবে বোঝাবো, আচ্ছা ধরো এই খাতাটা আছে, এটা হচ্ছে আমার নিকল প্রিজম, তাহলে ধরো এই খাতার এই যে এই লাইন, এটা হচ্ছে কি ট্রান্সমিশন অ্যাক্সিস, এটাকে এইভাবে রেখেছি আমি। এবার লাইট যাচ্ছে, তো লাইটের ইলেকট্রিক ফিল্ডের একটা ইলেকট্রিক ফিল্ড অনেকগুলো তলেই কম্পিত হচ্ছে, তার মধ্যে একটা তল হচ্ছে এটা। তাহলে কি করবে, অনলি এই তলটাই, এই তলে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেটাই এই ট্রান্সমিশন অ্যাক্সিস দিয়ে পাস করতে পারবে।
বাকিগুলো কি হবে, বাকি ইলেকট্রিক ফিল্ড গুলো পাস করতে পারবে না। তাহলে এখান থেকে যে লাইটটা বের হবে তার ইলেকট্রিক ফিল্ড একটা নির্দিষ্ট তলে আছে। তাহলে এই লাইটটা, যে লাইটটা বের হচ্ছে সেই লাইটটাকে আমরা কি বলবো, সমবর্তিত আলো বা পোলারাইজড লাইট। বোঝা গেল? সেটাকে আমরা কি বলবো, পোলারাইজড লাইট। তাহলে এটাকে কিভাবে দেখানো হয়, আনপোলারাইজড লাইটকে এইভাবে প্রকাশ করা হয়, এটা হচ্ছে আমার আনপোলারাইজড লাইট। নিকল প্রিজম থেকে যখন বের হবে তখন সেটা কি হয়ে যাবে, পোলারাইজড হয়ে যাবে। দেখো এখানে ডট গুলো আছে, এখানে ডট গুলো নেই, তার মানে এটা কি, এটা হচ্ছে আনপোলারাইজড, অসমবর্তিত আলো। আর এটা কি, এটা হচ্ছে পোলারাইজড লাইট, মানে সমবর্তিত আলো। ওকে, বোঝা গেল? এবার এই যে সমবর্তিত আলোটা আমরা পেলাম, কিভাবে প্রুফ করব যেটা সমবর্তিত আলো? চলো আরেকটা নিকল প্রিজম নেই। এই নিকল প্রিজমটা আমাকে বলবে যে যে লাইটটা আমি পেয়েছি সেটা সমবর্তিত না অসমবর্তিত। তাই এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় অ্যানালাইজার। অ্যানালাইজ করবে, তাই একে কি বলা হয়, অ্যানালাইজার। এটা পোলারাইজ করবে, তাই একে কি বলা হয়, পোলারাইজার। এবার নিকল প্রিজমকে আমি যখন ঘোরাবো, এই নিকল প্রিজমটিকে ঘোরাতে ঘোরাতে দেখবো যে আলোর কি হচ্ছে, ইন্টেন্সিটি ক্রমশ কমছে। আচ্ছা, তার আগে বলে রাখি, এখানে আলোর ইন্টেন্সিটি যদি 100 হয়, এখানে আলোর ইন্টেন্সিটি হবে 30। কারণ কি, সবগুলো ইলেকট্রিক ফিল্ড তো পাস হতে পারছে না, কিছু ইলেকট্রিক ফিল্ড বা বেশিরভাগ ইলেকট্রিক ফিল্ড এখানে কি হচ্ছে, আবদ্ধ হয়ে যাচ্ছে। তার মানে এই যে পোলারাইজার, সেটা বেশিরভাগ ইলেকট্রিক ফিল্ড শোষণ করে নিচ্ছে। তার ফলে এই পোলারাইজারটা কিন্তু গরমও হবে, কারণ কি লাইট অ্যাবজর্ব করছে, সো আলটিমেটলি সেটা হিট এনার্জিতে কনভার্ট হবে, ফলে এটা কিন্তু কিছুটা গরম হবে। আচ্ছা 30। এবার আমি কি করলাম, আলো আসছে, আমি এটাকে ঘোরাচ্ছি, ক্রমাগত দেখব আলোর ইন্টেন্সিটি, এখানে যে আলোটা বেরোচ্ছে তার ইন্টেন্সিটি ক্রমাগত কমছে কমছে কমছে, এবং একটা সময় দেখব যখন এই অ্যানালাইজার, এই পোলারাইজারের মধ্যে ট্রান্সমিশন যে অ্যাক্সিস আছে তাদের কোণ যখন 90 ডিগ্রি হয়ে যাবে, তার মানে কেমন হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে মানে এরকম হয়ে যাবে। তখন কি হবে, জিরো, কোনো লাইট পাবো না, একদম অন্ধকার। তার মানে আমি বুঝতে পারছি যে কি, এই যে লাইটটা আছে এই লাইটটা পোলারাইজ লাইট। কারণ যখন কারণ যখন অ্যানালাইজারটা পোলারাইজারের মতো অবস্থানে ছিল, মানে সমান্তরাল ছিল, তখন গোটা ইলেকট্রিক ফিল্ডটা পাস হয়ে গেছে। কারণ কি, ওই ট্রান্সমিশন অ্যাক্সিস দিয়ে পাস হয়ে গেছে। যখনই ঘোরাচ্ছি তখন কি হবে, আস্তে আস্তে লাইট পাস হওয়ার যে রেট সেটা কমতে থাকবে, এবং একটা সময় আসবে যখন এই ট্রান্সমিশন অ্যাক্সিসে পারপেন্ডিকুলার হবে, তখন কোনো ইলেকট্রিক ফিল্ডই ওর মধ্য দিয়ে যেতে পারবে না, তার ফলে কি হবে, জিরো হয়ে যাবে। বোঝা গেল? এই ঘটনাটিকেই ম্যালাস নামের একজন ব্যক্তি ব্যাখ্যা করেছিলেন, যেটাকে বলা হয় ম্যালাসের সূত্র। কি বলা হয়, ম্যালাসের সূত্র। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ম্যালাসের সূত্র। ম্যালাসের সূত্র কি বলেছে, ধরো একটা পোলারাইজার আছে, একটা অ্যানালাইজার আছে, বোঝা গেল? পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্যে যে ট্রান্সমিশন অ্যাক্সিস আছে তাদের কোণ হচ্ছে কত, থিটা। তাদের কোণ কত, থিটা।
এইখানে মনে করো যে লাইটটা পোলারাইজারের উপর পড়ছে, সরি অ্যানালাইজারের উপর পড়ছে, তার ইন্টেন্সিটি মনে করো আই নট। তো ম্যালাস বলেছে এই অ্যানালাইজার থেকে যে লাইটটা বেরোবে তার ইন্টেন্সিটি হবে আই নট কস স্কয়ার থিটা। কি হবে? আই নট কস স্কয়ার থিটা। বোঝা গেল? যেখানে থিটা কি? থিটা হচ্ছে পোলারাইজার এবং অ্যানালাইজারের ট্রান্সমিশন অ্যাক্সিসের মধ্যবর্তী কোণ। ওকে, এটাকে বলা হচ্ছে কি ম্যালাস ল, ম্যালাসের সূত্র। ওকে, আরেকটা সূত্র আছে সমবর্তনে, সেটাকে বলা হয় ব্রুস্টারের সূত্র। কি বলা হয়? ব্রুস্টারের সূত্র। ব্রুস্টার্স ল। ব্রুস্টার্স ল কি বলেছে? ধরো এটা একটা তল আছে, কিরকম তল? এই তলটা কিছুটা, এই তলটা রিফ্লেক্টও করবে, রিফ্র্যাক্টও করবে, মানে প্রতিফলনও হবে, প্রতিসরণও হবে। একটা আনপোলারাইজড লাইট এর উপর এসে পড়লো। কি বললো? একটা আনপোলারাইজড লাইট তলের উপর এসে পড়লো, তার মানে এটা আনপোলারাইজড। তাহলে কিছু রশ্মি কি হবে? প্রতিফলন হবে। কিছু রশ্মি কি হবে? প্রতিসরণ হবে, তাই তো? এবার দেখো ভালো করে, বলেছে যদি প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পরের উপর লম্ব হয়, যদি প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি পরস্পরের লম্ব হয়, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তবে প্রতিফলিত রশ্মি সম্পূর্ণরূপে সমবর্তিত হবে। প্রতিফলিত রশ্মি সম্পূর্ণরূপে সমবর্তিত হবে। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে? প্রতিফলিত রশ্মি সম্পূর্ণরূপে সমবর্তিত। স্যার প্রতিসৃত রশ্মি কি হবে? এটা হবে পার্শিয়ালি পোলারাইজড, মানে কিছুটা সমবর্তন এর মধ্যে হবে। ধরো এখানে একটা ডট দিয়ে বোঝালাম, এখানে একটা ডট দিয়ে। তাহলে প্রতিফলিত রশ্মি সম্পূর্ণরূপে পোলারাইজড হবে, প্রতিসৃত রশ্মি কি হবে? পার্শিয়ালি পোলারাইজড হবে, কিছুটা আংশিক সমবর্তিত হবে। তাহলে চলো এখানে আমরা স্নেলের সূত্র অ্যাপ্লাই করি। মনে করো বায়ু থেকে আসছে, এটা কোনো একটা মাধ্যম যার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। তাহলে আমি বলতে পারি 1 ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর, এই কোণটা কত? আর। ওকে, তার মানে বলতে পারি যে সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন, ভালো করে বুঝবে, টোটাল অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। আর এর কথা বলছি আমি, দেখো আর কি হবে? 180 ডিগ্রি মাইনাস দিস আর প্লাস 90, হ্যাঁ কি না? আর প্লাস 90 লেখা যায়। তার মানে আমাকে এখানে কি লিখতে পারবো? সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন 180 মাইনাস 90 মাইনাস আর। তো 90 মাইনাস আর কি হয়ে যাবে? 90 মাইনাস আই হয়ে যাবে, সরি নট আর,
আই। কারণ এই কোণটা যদি আই হয় তাহলে এই কোণটাও প্রতিফলন সূত্র অনুযায়ী কি হবে, আই হবে। তাহলে আমার এটা হয়ে যাচ্ছে আই। তার মানে আমি লিখতে পারি যে সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু কস আই। তার মানে আমি লিখতে পারি ট্যান আই ইজ ইকুয়াল টু মিউ। ওকে, এটা হচ্ছে কি ব্রুস্টারের সূত্র। তার মানে ব্রুস্টারের সূত্রে এই কোণটাও আমি বের করতে পারি, আই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ মিউ, যেটাকে বলা হয় ব্রুস্টারের কোণ। মানে বলতে ওরা চাইতে পারে যে কত কোণে ফেললে প্রতিফলিত রশ্মি সম্পূর্ণরূপে সমবর্তিত হবে, তখন কি আই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ মিউ, আই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ মিউ। ওকে, বোঝা গেল? আচ্ছা, চলো দু একটা প্রবলেম আমরা এখান থেকে করি। ওকে, দুই একটা প্রবলেম আমরা এখান থেকে একটু করি। দেখো যেরকম একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি, কোয়েশ্চেনটা হচ্ছে একক রেখাছিদ্র থেকে, একক রেখাছিদ্র থেকে 1 মিটার দূরে একটি পর্দা রাখা আছে। 1 মিটার দূরে একটি পর্দা রাখা আছে। ওকে ফাইন। ল্যামডা দেওয়া আছে কত? ল্যামডা দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম। মুখ্য চরম বিন্দুর উভয় পার্শ্বে 5 মিলিমিটার দূরে প্রথম অবম বিন্দু। মুখ্য চরম বিন্দুর উভয় পাশে, উভয় পার্শ্বে 5 মিলিমিটার দূরে প্রথম অবম বিন্দু গঠিত হলে, প্রথম অবম বিন্দু গঠিত হলে ছিদ্রটির প্রস্থ কত? ছিদ্রটির প্রস্থ কত? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তো দেখো কি বলে, রেখাছিদ্র থেকে 1 মিটার দূরে, মানে ক্যাপিটাল ডি দেওয়া আছে 1 মিটার, ল্যামডা দেওয়া আছে 5000 অ্যাংস্ট্রম, মানে 5000 ইন্টু 10⁻⁻10 মিটার। উভয় পার্শ্বে 5 মিলিমিটার দূরে প্রথম অবম বিন্দু তৈরি হয়েছে। তার মানে এখানে এন কত? এন হচ্ছে 1। এখানে এক্স এন কত? এক্স এন হচ্ছে 5 মিলিমিটার, মানে 5 ইন্টু 10⁻³ মিটার। তো আমি জানি না মুখ্য চরম বিন্দু থেকে এনতম অবম বিন্দুর দূরত্ব এক্স এন কি ছিল? এক্স এন ছিল এন ল্যামডা ডি বাই এ। বলো হ্যাঁ কি না? এক্স এন ছিল এন ল্যামডা ডি বাই এ। দেখাবো তোমাদের, চলো দেখাই। এক্স এন কি ছিল? এক্স এন এক্স এন এক্স এন এক্স এন ছিল এন ল্যামডা ডি বাই ই, সেটাই কিন্তু আমি লিখলাম। ওকে, তার মানে এখানে কি বের করতে হবে? প্রস্থ, মানে এ বের করতে হবে। এ হবে এন ল্যামডা ডি বাই এক্স এন। বসাও, এন বসাও 1, ল্যামডা বসাও 5000 ইন্টু 10⁻⁻10, ইন্টু ডি বসাও 1 মিটার, ইন্টু এক্স এন বসাও 5 ইন্টু 10⁻³ 10⁻⁷, 10⁻³ that is 10⁻⁻4 মিটার। হ্যাঁ কি না? এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, চলো আরেকটা প্রবলেম করি। কোয়েশ্চেন হচ্ছে এরকম টাইপের কোয়েশ্চেনই কিন্তু ডিফ্র্যাকশন থেকে আসবে, রেজাল্ট গুলো মনে রাখতে হবে। ওকে,
4 সেন্টিমিটার বেধের, 4 সেন্টিমিটার বেধের একটি ছিদ্রের সমকোণে 2 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মাইক্রো দৈর্ঘ্যের মাইক্রো তরঙ্গ আপতিত হলো দাঁড়ি। বলছে কৌণিক বেদ কত? কৌণিক বেদ কত? কৌণিক বেদ মানে কি? কৌণিক বেদ মানে ছিল আমার 2 থিটা ইজ ইকুয়াল টু, কৌণিক বেদ কি ছিল? 2 থিটা ইজ ইকুয়াল টু 2 ল্যামডা বাই এ। যদি মনে করতে পারো মনে করো, না হলে দেখাচ্ছি কি ছিল কৌণিক বেদ। কৌণিক বেদ ছিল 2 ল্যামডা বাই এ। ওকে, শেষ, বসিয়ে দাও। 2 ইন্টু ল্যামডা কত? 2, এ কত? 4, তার মানে কি 1 রেডিয়ান। দেখো কৌণিক বেদের এগুলো কিন্তু ডিগ্রি হবে না, কোন বলে ডিগ্রি হবে না, কিন্তু রেডিয়ান হবে। ওকে, এটা হচ্ছে আমার অ্যান্সার। চলো একটা প্রবলেম, একটা প্রবলেম আমরা এসের থেকেও করি, সমবর্তন থেকেও করি। খুবই ইজি চ্যাপ্টার, নাম্বার ক্যারিং চ্যাপ্টার। ওকে, সমবর্তনে যদি বলি, কি বলছে কোয়েশ্চেন? কোয়েশ্চেন বলেছে একটি স্বচ্ছ কেলাসের সংকট কোণ সংকট কোণ 30 ডিগ্রি, সমবর্তন কোণ কত হবে? কত হবে? দেখো কিভাবে করব। সংকট কোণ বলেছে 30 ডিগ্রি, তাহলে সমবর্তন কোণ কত হবে? আমরা কি দেখলাম? মিউ, মিউ ইজ ইকুয়াল টু ট্যান আই, যেখানে আইটা কি? আইটা হচ্ছে সমবর্তন কোণ, আরেক নাম ব্রুস্টার কোণ, একই জিনিস। সমবর্তন কোণ বা ব্রুস্টার কোণ। ওকে, তাহলে এখানে আমি কি লিখতে পারি? এখানে লিখতে পারি আমি কি, সংকট কোণ বলেছে 30 ডিগ্রি। তাহলে ভালো করে বোঝো, মিউ কি? প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের ফর্মুলা কি? প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের ফর্মুলা হচ্ছে sin IC is equal to always 1 by mu। বেসিক্যালি হয় মিউ আর বাই মিউ ডি, তো এখানে লঘু মাধ্যম হচ্ছে বায়ু, তাই মিউ আর এর জায়গায় 1 বসলো, মিউ ডির জায়গায় মিউ বসলো। is equal to tan I, সংকট কোণ কত? 30 ডিগ্রি, তার মানে 1 বাই sin 30 ডিগ্রি is equal to tan I। তাহলে tan I কত দাঁড়াচ্ছে? sin 30 কত? হাফ, তাহলে tan I দাঁড়াচ্ছে 2। তাহলে I কত হবে? I হবে tan ইনভার্স অফ 2। এটা করলে যত হয় সেটাই হবে অ্যান্সার। এটা করলে যা হয় সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এই গেল আমাদের ডিফ্র্যাকশন এবং পোলারাইজেশন, এর বাইরে কিচ্ছু নেই। খুবই ছোট্ট চ্যাপ্টার, মার্কস ক্যারিং চ্যাপ্টার। ওকে, তো ডিফ্র্যাকশনে আবার আরেকবার আমি বলে দিচ্ছি, রেজাল্ট গুলো মনে রাখবে, ওখান থেকে নিউমেরিক্যাল আসবে, ডিরেক্ট নিউমেরিক্যাল আসবে, সেখান থেকে জটিল কিচ্ছু আসবে না, কোনো টাইপের ডেরিভেশন আসবে না। ওকে, তাহলে নেক্সটে আমাদের তাহলে কি, ওয়েভ অপটিক্স শেষ হয়ে গেল। নেক্সটে আমরা মডার্ন ফিজিক্সে যাচ্ছি। মডার্ন ফিজিক্সের প্রথম চ্যাপ্টার হচ্ছে কি? প্রথম চ্যাপ্টার হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা পদার্থের দ্বৈত সত্তা, মানে কোয়ান্টাম যেটাকে বলা হয়। ঠিক আছে, পরের দিন আমরা সেই কোয়ান্টাম নিয়ে শুরু করব, এবং আস্তে আস্তে আমরা আমাদের যে 4th সেমের যে কোর্স আছে তার কিন্তু আমরা
অনেকটাই পার করে ফেলেছি, আর বেশি ক্লাস নেই। যারা 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 এখন থেকে ভিডিওগুলো দেখা শুরু করছো, তার আগের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখে নাও, নোট বানিয়ে নাও, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ।